গোলাম আজমের বাচ্চা, রাজাকারের বাচ্চা এই সমস্ত বলতেন। স্কুলে আমার হিন্দু টিচার ছিল, উনি আমাকে খুব মানসিকভাবে নির্যাতন করেছেন, শারীরিকভাবে উনি আমাকে কিছু প্রহার করেছেন। 71 সালে যখন বিজয় হয়ে গেল, আমার আব্বা তো 22 নভেম্বর 1971 সালে উনি যেহেতু জামাতের কেন্দ্রীয় অফিস লাহোরে ছিল, উনি 2-3 মাস পর পরই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সবাই ওখানে যেতেন। উনি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির উনি গিয়েছিলেন 22 নভেম্বর 1971। 3 ডিসেম্বর উনি ফিরে আসছিলেন, কিন্তু সেই দিন যুদ্ধ লেগে যায়। এবং তখন ওই এখন তো মনে করেন আপনার পাকিস্তান থেকে যখন এখানে আমাদের বাংলাদেশের প্লেন আসে, ভারতের উপর দিয়ে আসে, কিন্তু 1971 সালে 25শে মার্চে পরে ভারত এটা নিষিদ্ধ করে দিয়েছিল। যার ফলে আপনার প্লেন একদম পুরো ভারত ঘুরে বঙ্গোপসাগরের উপর দিয়ে শ্রীলঙ্কার পাশে দিয়ে ঢুকতে হতো। যখন বাংলাদেশ ভূখণ্ডে ঢুকবে ওই সময় যুদ্ধ লেগে যায়। তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানের পাইলটকে বলা হয় যে তুমি ঢাকা ল্যান্ড করতে পারবে না, ঢাকা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, তুমি শ্রীলঙ্কা চলে যাও। শ্রীলঙ্কা যাওয়ার পরে তারপরে তাদেরকে ওখানে রিফুয়েলিং করে ওখান থেকে ওনারা জেদ্দা চলে যায়, এবং পরে জেদ্দা থেকে পাকিস্তান চলে যান আব্বা। মানে পিআই সব প্যাসেঞ্জারকে পাকিস্তানে যায়, আব্বা ওখান থেকে পরবর্তীতে ইংল্যান্ডে চলে যান। তখন তো আমাদের জীবনে একটা অনিশ্চয়তা। আমার বড় ভাই দুই ভাই তখন কলেজে পড়ে। ওনারা তো বেরিয়ে আসতে পারেনি, ওনারা লুকিয়ে থেকেই ওনারা 72 সালে প্রথমে চলে গেলেন। তখন আমাদের ফ্যামিলি কতদিন এইভাবে এই অবস্থায় থাকবে তো জানি না। আমরা ফ্যামিলি যেন বিচ্ছিন্ন না হয়, ফ্যামিলি একসাথে হওয়ার জন্য আমাদের সবার ইংল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত হলো। তো আব্বা প্রথমে বললেন বড় দুইজন চলে আসো, কারণ বড় দুই ভাই তখন কলেজে পড়েন। আমি আমি চতুর্থ, তৃতীয় ভাই। উনি ছোটোবেলায় টাইফয়েড হয়, ওনার লেখাপড়া মিস হয়েছে, তো আমরা একসাথে ছিলাম, এসএসসি পাস করেছি। তো আব্বা বলেছেন যে ওরা দুইজন এসএসসি পাস করার পরে আসবে, কারণ ওরা এখানে এসে লেখাপড়া করে যখনই সুযোগ হবে তারা দেশে চলে যেতে হবে। আমার ছেলেরা দেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আল্লাহ যাকে যে দেশে পয়দা করেন, আল্লাহর ইচ্ছা সে সেই দেশের জন্য কাজ করুক। তো আমি চাই আমার ছেলেরা লেখাপড়া করে দেশে যাবে, কিন্তু যদি এসএসসি বাংলাদেশে পড়ে না আসে তাহলে ওদের বাংলার ভিত্তিটা শক্ত হবে না। তখন এখান থেকে চলে গিয়ে দেশে যখন আবার কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তখন ভালো বাংলা বলতে না পারলে মানুষ তাদেরকে গ্রহণও করবে না সহজভাবে। এই জন্য তাদের বাংলা ভিত্তিটা মজবুত হওয়ার জন্য তাদের দেশ থেকে এসএসসি পাস করে আসতে হবে। তো আমরা 74 এসএসসি পাস করলাম। তো আমাদের পরীক্ষা ছিল সেপ্টেম্বর মাসে, তখন তো স্বাধীনতার পরে অনেক কিছু হয়েছে। আমাদের পরীক্ষা সেপ্টেম্বরে হয়েছে, রেজাল্ট বেরিয়েছে ডিসেম্বরে। তো 75-এ ফার্স্ট ইয়ারে নট পড়া অবস্থায় আমি ইংল্যান্ডে চলে যাই, গিয়ে ওখানে ও লেভেল পড়িয়ে লেভেল করি, তারপর আবার চলে আসি। 71 সালে অধ্যাপক গোলাম আজম উনি তো দেশে ছিলেন না, তাই না? জি, দেশে ছিলেন। আচ্ছা, ওই যে পাকিস্তানে করে তিনি ইংল্যান্ডে গেলেন, উনি ওইটা কোন সময় ছিল? 71 সালে 22শে নভেম্বর একদম শেষে। আচ্ছা, তার মানে 71-এর যুদ্ধ চলাকালীন সময় উনি কি দেশে ছিলেন? না, মানে যুদ্ধ মানে কি, আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন? হ্যাঁ, উনি তো 25শে মার্চ থেকে বরাবরই ছিলেন। এর মধ্যে আরো কয়েকবার উনি গেছেন ওখানে। 2 থেকে 3 মাস পর পর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হতো, সব দলেরই হয় এটা, কেন্দ্রীয় মিটিং। তো কেন্দ্রীয় অফিস লাহোরে ছিল, উনি ওখানে যেতেন। 71 সালে কয়বার গেছেন আমার তো মনে নেই। লাস্ট টাইমের কথা মনে আছে যে উনি 22শে নভেম্বর গেলেন। 4 ডিসেম্বর উনি ফিরে আসছিলেন, এবং আমরা জানি ওখান থেকে খবর দিয়েছেন টেক অফ করেছে। আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম, কিন্তু প্লেন বম্বিং হচ্ছে, আমরা ফিরে আসছি 2বার। তারপর আর কোনো খবর পাচ্ছি না, আমরা খুব চিন্তিত ছিলাম। তারপর যেভাবে খবর পেয়েছি ওনায় ওখান থেকে সৌদি আরবে প্লেন চলে গেছে, ওখান থেকে উনি ফোন করে জানিয়েছেন যে আমরা প্লেন এখানে চলে আসছি। ওখান থেকে উনি পাকিস্তানে চলে যান। যেহেতু পিআই প্লেন ছিল, পিআই সব প্যাসেঞ্জারকে পাকিস্তানে নিয়ে যায়, তারপরে উনি ওখান থেকে বেরিয়ে যান। মানে স্কুল এবং কলেজে পড়াকালীন সময় আপনার বাবার নামের কারণে আপনি কি কোনো রকম হেনস্থা, নিপীড়ন? আচ্ছা, স্কুলে আমার হিন্দু টিচার ছিল, উনি আমাকে খুব মানসিকভাবে নির্যাতন করেছেন, শারীরিকভাবে উনি আমাকে কিছু প্রহার করেছেন। গোলাম আজমের বাচ্চা, রাজাকারের বাচ্চা এই সমস্ত বলতেন। তখন তো ওনার ভাব ছিল যে এদেশ ওনাদের, আমরা ওনাদের গোলাম। দুঃখজনক ওনার ছেলে আমার সাথেই পড়তো। তো এমনকি হেড স্যারও তাকে ভয় পেতেন। কারণ 71 সালে তো সরকারিভাবে স্কুলগুলো সব খোলা ছিল। আপনার উপস্থিতি কম ছিল, কিন্তু স্কুলগুলো খোলা ছিল। শুধু হেড স্যার যেহেতু স্কুল খোলা রেখেছিলেন, উনি তাকেও রাজাকার বলতো। তো ওনার তখন যে দম্ভ, দুঃখজনক। এবং মনে হতো যেন আমরা ওনাদের গোলাম হয়ে গেছি, ভারতের, ওনাদের দেশ। আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন, ওনারা ফার্স্ট ক্লাস সিটিজেন। মানে আপনাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করার পর আপনি দীর্ঘ একটা সময় কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাকে দেয়া হয়নি?
হ্যাঁ, এখন সেই সুযোগ সুবিধাগুলি তো নিশ্চয়ই পাচ্ছেন। সুযোগ সুবিধা হলো, এক নম্বর হলো পেনশন। আমার পেনশনের টাকার এখনও প্রসেস হয়নি। কিছু যে রিটায়ারমেন্ট অর্ডার বেরিয়েছে ওর মধ্যে কিছু ভাষাগত ত্রুটি ছিল, ওই ভাষাগত ত্রুটি সংশোধনের জন্য আমি বলেছি। ওটা হয়ে এখনও ফাইনালি হয়নি, 1 বছরের উপরে হয়ে গেছে যদিও, দুঃখজনক। আমি এখনও পাইনি, আশা করি পাবো ইনশাল্লাহ। আর একটা হলো মেডিকেল ফেসিলিটিস। তো আমি সাধারণত খুব কম যাই সিএমএইচে, বাট গেলে এখন সেই সুযোগটা পাই আমি। আমাকে তারা ট্রিটমেন্ট দেয়, ওষুধ টষুধ সরবরাহ করে, যেটা অন্যান্যদেরকে করে, অবসরপ্রাপ্তদেরকে সম্মানের সাথেই করে তারা সবাই। তখন আমার অনেক জুনিয়র এখন, আপনারা জানেন সেনাপ্রধান নিজেও আমার ছাত্র। তো বাকি সবাই বাংলাদেশ সেনাবাহিনী এখন সিনিয়রিটি মানে 500-600 অফিসারের মধ্যে 80-85 অফিসার আমার ছাত্র বর্তমানে। হ্যাঁ, বর্তমানে যে কর্মরত। তো সবাই আমাকে সম্মানের সাথেই, আমি যখনই যাই তারা খুব সম্মানের সাথে আমাকে তার গাড়ির সামনে এসে রিসিভ করে নিয়ে চিকিৎসা করে। তো আমি খুব কম যাই সাধারণত, দূরে হয়তো আশেপাশে ছোটোখাটো কিছু একটা বিষয় সেটা হলো যে আপনি তো যখন গুম হলেন, গুম হওয়ার পরও তো এই সেনাপ্রধানই ছিলেন, মানে পরে মানে গুম হওয়ার পরে সবশেষ সেনাপ্রধানও তো জানতেন কারা কারা গুম হচ্ছেন, নাকি জানতেন না? হ্যাঁ, আমি তো জেনারেল বেলালকে দেখে গেছি। যখন আমাকে অপহরণ করে তখন জেনারেল বেলাল ছিলেন, যিনি আপনারা চিনতে পারেন, ঢাকা নর্থের আওয়ামী লীগ মনোনীত মনোনীত মেয়র আনিসুল হকের ভাই। উনি যোগ্য লোক, উনি ওনার ব্যাচের সোর্ড পাওয়া অফিসার। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে বর্তমান সেনাপ্রধান, আমার যদি ভুল না হয় 19তম সেনাপ্রধান, কিন্তু উনি একমাত্র, জেনারেল বেলাল একমাত্র সোর্ড পাওয়া অফিসার। উনি সারা জীবন অধিকাংশ করছেন, উনি ফার্স্ট সেকেন্ড হয়েছেন। তো এরপরে সাধারণত ওখানে যারা ডিউটি করতো রুমে, আমার সেলে যারা আসতো, তারা তো মুখোশ পরে আসতো, মুখোশ না, মাস্ক পরে আসতো, যেটা সার্জিক্যাল মাস্ক যেগুলো। সুতরাং চেহারা চেনার কোনো উপায় ছিল না। তারা আমাকে চিনে না, আমি তাকে এখনও দেখলে চিনবো না। কিন্তু কিছু কিছু ছিল যারা আমার প্রতি সহানুভূতিশীল ছিল। হয়তো তার ভাই বা তার বাবা বা তার চাচা কোনো আত্মীয় আমার অধীনে চাকরি করেছে এবং আমার কথা তারা শুনেছে তাদের কাছে। তো সেই হিসাবে তারা কিছু কিছু তথ্য দিত। এমনি তো কথা বলা প্রয়োজনীয়, তো একটা কথা বলা নিষেধ ছিল। তারা যদি এক শব্দে উত্তর দেওয়া যায় তাহলে 2 শব্দ বলতো না আর কি, এত রেস্ট্রিকশন ছিল। সিসি ক্যামেরা লাগানো ছিল। আমি আমার মাঝে মাঝে যারা একটু নামাজি দেখতাম, তারা আমার বিভিন্ন মাসলা মাসাইল জানতে যেত। আমিও কোরআন হাদিস আলাকে মাঝে মাঝে কিছু বলতাম। কয়েকবারই হয়েছে তারা ওখান থেকে সিসি ক্যামেরা দেখে দৌড়ে এসছে, আপনি কথা বলছেন কেন, এগুলো একটু পাকবিতণ্ডাও হয়েছে। আমি বলছি আমি তাদেরকে কোরআন হাদিসের কথা বলছি, তো আপনার তো এই জন্য আনা হয়নি এখানে। তখন আমি উল্টারও, আমি জানতাম যে আমাকে ডিজিএফআই রেখেছে, এবং আমি জানতাম যে ওইখানে যে বন্দিশালা, যেটাকে আয়নাঘর বলেন আপনার, ওটা তো আমি কয়েক জায়গায় ব্যাখ্যা করেছি। ওটার নাম আসলে আয়নাঘর তো আমি মুক্তির পরে জানতে পেরেছি। এটা আসল নাম হলো JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল। 3 বাহিনীর সদস্যরা যদি কোনো গুরুতর অপরাধ জড়িয়ে পড়ে, যেটা সাধারণ তদন্তে ধরা না পড়ে, তখন তাদেরকে ওখানে পাঠানো হয় সত্য উদ্ঘাটনের জন্য, প্রয়োজনীয় নির্যাতনা করানো হয়। এবং ওটার দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সেনাবাহিনীর সার্জেন্ট পদবীরা থাকে। আমি জানি ডিজি নিজে আমার থেকে অনেক জুনিয়র, সুতরাং আমি একটু মনে সাহস ছিল ওটা। এই জন্য আমি উল্টা বলতাম যে কেন নিয়ে এসছেন আপনারা এখানে, আপনারা হারাম কাজ করছেন, আপনারা জালেম, আমার জুলুম করছেন, আমার কোনো অন্যায় নেই, অপরাধ নাই, আপনারা গয়ের জোরে অস্ত্রের জোরে আমাকে নিয়ে আসছেন। আগে আমি আল্লাহ রসুলের কথা বলবো, কোরআনের কথা বলবো, যা পারেন করেন আপনারা। আমি মাঝে মাঝে 2-1 বার এরকম প্রতিক্রিয়া দেখিয়েছি। তাদের মধ্যে 2-1 জন আমাকে তথ্য দিত, সেনাপ্রধান কে হচ্ছে না আমি জানতাম, সুপারভাইজার কারা তাদের নাম জানতাম, আরও অন্যান্য কিছু কিছু অফিসারের নাম জানতাম আমি। তো জেনারেল আজিজ যখন সেনাপ্রধান হলো তখন আমার মধ্যে খুব নেতিবাচক প্রতিক্রিয়া হয়, এবং আমার বইয়ে আমি 15 পৃষ্ঠা লিখেছি যে ওইখানে চ্যাপ্টারটার নাম হলো নতুন সেনাপ্রধান এবং আমার দেশ ভাবনা। আমি এখানে তুলে নিয়ে এসেছি যে কীভাবে অযোগ্য লোককে শুধুমাত্র দলীয় স্বার্থে পদোন্নতি দেওয়া হয়েছে, সেনাপ্রধান করা হয়েছে, এবং 71 সাল থেকে এটা শুরু হয়েছে। তাই তো আপনারা জানেন বোধহয় জোসেফের ভাই হয় সে। তো এরকম কিছু কিছু তথ্য পেতাম আমি, কিন্তু বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো দুনিয়ার কিছু জানার সুযোগ ছিল না। অভ্যন্তরীণ কিছু কিছু এই সমস্ত তথ্য পেতাম আমি।